আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো নবম অধ্যায়ের এমসিকিউ এমসিকিউ এর টাইপ 7। তো এই টাইপের মধ্যে আমরা পানির ক্ষরতা, পানির দূষণ এবং পানির বিশুদ্ধকরণ এই টপিক রিলেটেড যে এমসিকিউগুলো আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, আমরা ওইগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো তাহলে চলো আমরা স্টার্ট করতেছি। আচ্ছা, প্রথম প্রশ্ন, কোনটি পানিতে থাকলে পানির স্থায়ী ক্ষরতা হয়? কোনটা পানিতে থাকলে সেই পানিকে আমরা স্থায়ী ক্ষর পানি বলতে পারি? তো এটা সঠিক অ্যান্সার হবে কি? এটা সঠিক অ্যান্সার হবে ক্যালসিয়াম সালফেট। কেন বলো তো, একটু মনে রাখবা, আমরা ঋণাত্মক মূলক হিসেবে নেই সালফেট মূলক এবং ক্লোরাইড মূলক, আর ধনাত্মক মূলক হিসেবে নেই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং কখনো কখনো আয়রন। তাহলে খেয়াল করো, এখানে ক্যালসিয়াম আসছে, এখানে সালফেট আছে, সো অবশ্যই কি হবে? ক্যালসিয়াম সালফেট স্থায়ী ক্ষরতার জন্য। সেকেন্ড প্রশ্ন, অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী লবণ কোনটা? অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী লবণ হচ্ছে এই যে ফেরাস হাইড্রোজেন কার্বনেট, ফেরাস হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে? তো দেখো, এখানে আয়রন 2 বাইকার্বনেট আমরা বা ফেরাস কার্বনেট যেভাবে বলো না কেন, তো মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে আমাদের যদি কোনো যৌগের মধ্যে কার্বনেট থাকে অথবা হাইড্রোজেন কার্বনেট থাকে অথবা হাইড্রোজেন কার্বনেট থাকে, আমরা সেই যৌগকে বলি অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী যৌগমূলকগুলো হচ্ছে এরা। তাহলে এখানে যেহেতু বলছে অস্থায়ী ক্ষরতা, এখন দেখো এটা হচ্ছে স্থায়ী ক্ষরতার উপাদান, স্থায়ী ক্ষরতার উপাদান, স্থায়ী ক্ষরতার উপাদান। তার মানে কি, এখানে শুধুমাত্র হাইড্রোজেন কার্বনেট বিশিষ্ট যৌগ একটাই, এই জন্য আমরা এই আনসারটাকে এখানে পিক করব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন যৌগের সাহায্যে পানির স্থায়ী ক্ষরতা দূর করা যায়? পানির স্থায়ী ক্ষরতা দূর করা যায় সোডিয়াম। পানির স্থায়ী ক্ষরতা দূর করা যায় সোডিয়াম কার্বনেটের সাহায্যে। অর্থাৎ যেই পানিতে স্থায়ী ক্ষর উপাদান থাকবে, আমরা যদি ওই পানিতে সোডিয়াম কার্বনেট মিক্সড করি, তখন সেই পানিটা আর স্থায়ী ক্ষর থাকবে না, সেখান থেকে সে আস্তে আস্তে কী হয়ে যাবে? পিওর বা নর্মাল পানিতে সেটা পরিণত হয়ে যাবে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী পৃষ্ঠায়। দেখো, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে, যে নিচের কোনটির কারণে পানির স্থায়ী ক্ষরতা হয়? সো মনে আছে একটু আগে যে কথাগুলো বলছিলাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড আর হচ্ছে কি আছে সালফেট। তো এখানে ক্যালসিয়াম সালফেট, এই যে ক্যালসিয়াম CaSO4 ক্যালসিয়াম সালফেট, কারণ আমাদের শর্তের সাথে মিলে যাচ্ছিল, ক্যালসিয়ামও আছে এখানে, SO4 সালফেট মূলক রয়েছে। স্থায়ী ক্ষরতার জন্য দায়ী লবণ কোনটি? স্থায়ী ক্ষরতার জন্য দায়ী লবণ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, কেননা আমরা বলছিলাম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এর সালফেট যে লবণটা হবে সেই লবণটা। তো আমাদের এইখানে বোথ কেসে আমাদের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সালফেট লবণগুলোই কিন্তু স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে, যে পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী কে? ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কারণ এখানে কিন্তু ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের দুইটা অপশন ছিল, একটা ছিল সালফাইড, একটা হচ্ছিল ক্লোরাইড। তার মানে কি এখানে 1 ও 3, তাহলে 1 ও 3 মানে কত? আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। সঠিক অ্যান্সারটা আমরা এখান থেকে খ নাম্বারটা নিতে পারবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, যে নিচের কোনটি ভারী ধাতু? লেড হচ্ছে ভারী ধাতু। এটা সহজে ভেঙে যায় না বা সহজে বিয়োজিত হয় না। এটা আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে মাটি, পানি, বায়ু ইত্যাদিকে দূষণ করতে পারে। গেল এটা। ভারী ধাতু কোনটি? ভারী ধাতু হচ্ছে ক্যাডমিয়াম। লেড, ক্যাডমিয়াম, আর্সেনিক, মার্কারি, এগুলোকে ভারী ধাতু বলে। আচ্ছা, দেন এই একটা দেখো, কোনটি ভারী ধাতু? এখানেও অ্যান্সারটা কি হবে? এখানেও অ্যান্সারটা হবে ক্যাডমিয়াম হচ্ছে ভারী ধাতু। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী অংশে। দেখো, পানির কোন পিএইচ মানটি জীবের জন্য হুমকি স্বরূপ? পানির পিএইচ এর মান, এই যে ক নাম্বারটা খেয়াল করো, যদি পিএইচ এর মান 4.5 থেকে কম হয় অথবা 9.5 থেকে যদি পিএইচ এর মান বেশি হয়, তখন আমরা সেই পানিকে কি বলি? সেই পানি জীবনের জন্য হুমকি স্বরূপ। পিএইচ এর মান 4.5 থেকে কম অথবা 9.5 থেকে যদি বেশি হয়, তখন আমরা সেই পিএইচকে কি বলি? জীবনের জন্য হুমকি স্বরূপ এটা বলা হয় আর কি। সেজন্য আমাদের ক নাম্বারটা হবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, দেখো যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের জন্য কি বলতেছে দেখো, যে পানিতে অদ্রবণীয় দূষক দূর করতে কোনটি ব্যবহৃত হয়? অদ্রবণীয় দূষক বলতে যে দূষকগুলো পানির সাথে দ্রবীভূত হয় না, এরকম টাইপের দূষক যদি থাকে, তখন আমরা সেই পানিতে কি ব্যবহার করি? সেই পানিতে আমরা ফিটকারি ব্যবহার করি। পানিকে পরিষ্কার করার জন্য তখন আমরা ফিটকারি ব্যবহার করি। আচ্ছা, দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলতেছে, যে চুনের পানি কার্বন ডাইঅক্সাইড অধিক পরিমাণ। তো ফলো করো, চুনের পানির সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে কার্বন ডাইঅক্সাইড যদি আমরা শুরুতে অ্যাড করি, তখন উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস পানি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে।
এরপর যেহেতু অধিক পরিমাণ বলছে, তার মানে তুমি এর সাথে আরও কার্বন ডাইঅক্সাইড অ্যাড করো, ফলে এই যে তিনটে উপাদান আমরা পেয়েছি, এই তিনটে উপাদান মিলে উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে এখান থেকে আমাদের ফলাফল কি আসবে? ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট। ঘ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, যাচ্ছে পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, বাংলাদেশের টিউবওয়েলের পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত মিলিগ্রাম পার লিটার? তো এটা অ্যান্সার হবে কিন্তু 0.1 মিলিগ্রাম পার লিটার। মানে আমরা এতটুকু আর্সেনিক থাকলে আমরা সেই পানিটাও গ্রহণ করতে পারবো, বাট এর থেকে বেশি হলে সেটাকে আমরা আর্সেনিকযুক্ত পানি হিসেবে বিবেচনা করব এবং সেই টিউবওয়েলটাকে রেড কালার দ্বারা চিহ্নিত করা হবে। আচ্ছা, এরপরে আসো দেখো, পানির পিএইচ এর মাত্রা কত এর কম হলে সেটি জীবনের জন্য প্রাণনাশক? বলতে সেই পানি আমরা আর গ্রহণ করতে পারবো না। অ্যান্সারটা হচ্ছে 4.5। অর্থাৎ পানির পিএইচ এর মান যদি 4.5 থেকে কম হয় সেটা অনেক বেশি অম্লীয় হয়ে যাবে, ওই পানি কিন্তু আর গ্রহণ করা যাবে না। ওটাকে আমরা অ্যাসিড বা অ্যাসিডের দ্রবণ হিসেবে বিবেচনা করব, যেটা গ্রহণ করলে মানুষের জীবনের জন্য প্রাণনাশক হয়ে যাবে। আচ্ছা, ব্লিচ হিসেবে ব্যবহার করা হয় কোনটি? ব্লিচ হিসেবে মূলত ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার। সো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ব্লিচ হিসেবে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার। আচ্ছা, এরপরে যাচ্ছে দেখো, ফিটকিরির সংকেত কোনটি? আচ্ছা, ফিটকিরির সংকেতটা হচ্ছে দেখো কি বলা যায়, এই যে এইটা পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট 24 অণু পানি। সো এইটা ফিটকিরি সংকেত। মূলত পানিতে যখন অদ্রবণীয় যেই ময়লা আবর্জনাগুলো থাকে সেগুলোকে যদি আমরা সরাতে চাই তখন সেখানে আমরা ফিটকিরি দিয়ে সেটাকে রিমুভ করি বা ওই পানিকে পরিষ্কার করি। আচ্ছা ফাইন, তো আমাদের এইভাবে আমাদের এই পর্বের যতগুলো এমসিকিউ ছিল আমরা সমস্ত এমসিকিউগুলো কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো আমি আশা করছি তোমরা এইটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।